শোনো পিটার, অ্যানা, খুব জোরে বৃষ্টি হচ্ছে, ভেতরে এসো। না মা, আমরা খেলতে চাই। আর গল্প শোনার কি হলো? আমরা আসছি। মা, আজ তুমি কোন গল্প শোনাবে? এসো, আমার সাথে বসো। আমি আজ তোমাদের দিকে শোনাবো যে গল্পটা, তার নাম হলো স্নো হোয়াইট আর 7 ডোয়ার্ফস। দারুণ শীতকাল ছিল, বাইরে খুব সুন্দর বরফ পড়ছিল, আর মহারানী জানালায় বসে বুনছিল। যখন সে বাইরে বরফের দৃশ্যটা দেখার জন্য জানালায় এলো, তখনই সে একটা কাককে বরফে ভরা শাখাকে বাঁধতে দেখল। সে তার নিজের আঙুলে সূচ ফুটিয়ে ফেলল। কত ভালো হতো যদি আমার একটা মেয়ে থাকতো, এরকমই বরফের মতো সাদা রঙের, ঠোঁটটা আমার রক্তের মতো লাল হতো, আর চুলটা কাকের চেয়েও কালো হতো, সে ভাবল। আর মহারানী কয়েকদিন পরে একটি সুন্দরী বাচ্চা মেয়েকে জন্ম দিলেন, যে একেবারেই মহারানীর কল্পনার মতো ছিল। মহারানী তার নাম দিলেন স্নো হোয়াইট। দুঃখের বিষয়, মহারানী মারা গেলেন স্নো হোয়াইটের জন্মের পরেই। স্নো হোয়াইটের বাবা রাজা দ্বিতীয় বিয়ে করলেন। নতুন মহারানী সুন্দরী ছিলেন, কিন্তু দুষ্টু ছিলেন। প্রতিদিন সে নিজের জাদু আয়নাকে জিজ্ঞাসা করতেন, এই আমার জাদু আয়না, বলো সবচেয়ে সুন্দর কে? আর আয়না উত্তর দিত, আপনি মহারানী সাহেবা, সব থেকে সুন্দরী মহিলা। তারপর মহারানী ভীষণ খুশি হতো, কারণ সে জানতো যে ওই আয়না কখনো মিথ্যে বলে না। অনেক বছর কেটে গেল, আর স্নো হোয়াইট একটা খুব সুন্দরী মেয়েতে পরিণত হলো। একদিন মহারানী সেই জাদু আয়নার কাছে গেল আর জিজ্ঞাসা করলো, এই আমার জাদু আয়না, বলো সবচেয়ে সুন্দর কে? আর এইবারে আয়না উত্তর দিল, আপনি খুবই সুন্দরী, এটা সত্যি, কিন্তু স্নো হোয়াইট এখন আপনার থেকেও বেশি সুন্দরী। মহারানীর ভীষণ রাগ হলো, আর সে রেগে লাল হয়ে গেল। তখনই সে সিদ্ধান্ত নিল স্নো হোয়াইটকে মরতেই হবে। সে নিজের শিকারীকে ডাকলো আর বলল যে স্নো হোয়াইটকে দূরে জঙ্গলে নিয়ে গিয়ে যেন তাকে শেষ করে দেওয়া হয়। শুধু তাই নয়, তার হৃৎপিণ্ড আনতে হবে, যাতে সেটা প্রমাণ হয় যে সে মারা গেছে। সেই শিকারী স্নো হোয়াইটকে দূরে জঙ্গলে নিয়ে গেল, আর নিজের শিকারীর খুব দুঃখ হলো। মহলের বাকি লোকেদের মতো সেও স্নো হোয়াইটের খুব সম্মান করত, কিন্তু মহারানীর কথা অমান্য করার মতো সাহস তার ছিল না। কিন্তু যখন সে স্নো হোয়াইটকে কাঁদতে দেখলো, তার খুব দয়া হলো। আমি তোমাকে মারতে পারবো না, সে বলল, কিন্তু আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতেও পারবো না। আমি তোমাকে এখানে ছেড়ে যাচ্ছি, কিন্তু তোমায় কথা দিতে হবে তুমি কখনো বাড়িতে ফিরবে না। স্নো হোয়াইট মেনে গেল, আর শিকারী তাকে ছেড়ে দিল, চুপচাপ মহলে চলে গেল। রাস্তায় সে একটা হরিণকে মারল, আর তার হৃৎপিণ্ড বের করে নিয়ে গেল। সে সেটিকে মহারানীর কাছে নিয়ে গেল, আর এমন ভান করলো যেন সেটা স্নো হোয়াইটেরই হৃৎপিণ্ড। বেচারি স্নো হোয়াইট সেই ঘন জঙ্গলে একলা চলতে থাকলো। সে ক্লান্ত হয়ে গেছিল, অসহায়, আর খুব খিদেও পেয়েছিল তার। শেষ পর্যন্ত সে এমন একটা জায়গায় পৌঁছলো যেখানে একটা ছোট্ট ঘর ছিল। সে দরজায় কড়া নাড়ল, কিন্তু কাউকে আসতে না দেখে সে ভেতরে গেল। সেখানে সে দেখতে পেল একটা ছোট্ট টেবিলে 7খানা প্লেট রাখা রয়েছে, 7টা ছোট কাপ রয়েছে, 7টা ছোট ছুরি রয়েছে, আর কাঁটা চামচ, আর 7টা ছোট বাটিও। স্নো হোয়াইটের এত খিদে পেয়েছিল যে সে বসে পড়ল, আর কিছু মাখন রুটি খেলো, আর 1 কাপ দুধও খেলো। তারপরে সে ওপরে চলে গেল, যেখানে 7টা ছোট ছোট বিছানা ছিল। সে সেখানে একটা ভালো বড় বিছানা দেখতে পেল। সে ওখানেই শুয়ে পড়ল, আর তার ঘুম ধরে গেল। কিন্তু ওই বাড়িটা 7টা বামুনের ছিল, যারা প্রতিদিন একটা হীরের খনিতে কাজ করতে যেত।
আর রাত হয়ে গেলেই তারা কাজ শেষ করে জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরত, খুব দামি দামি জিনিস আর হিরে নিয়ে। যখন তারা বাড়ি ফিরে এলো, তারা দেখলো যে তাদের বাড়িতে কেউ এসেছিল আর লুকিয়ে লুকিয়ে খাবারও খেয়ে নিয়েছিল। আর যখন তারা উপরে গেল, তারা দেখলো যে স্নো হোয়াইট বিছানায় শুয়ে রয়েছে। এই সুন্দরী মেয়েটা কে হতে পারে গো? তারা একে অপরকে অবাক হয়ে জিজ্ঞাসা করতে লাগলো। যখন স্নো হোয়াইটের চোখ খুলল, তখন সে নিজের গল্পটা বলল। বামনরা তার গল্প শুনে খুব দুঃখ পেল। তারা স্নো হোয়াইটকে তাদের ঘরের কাজ করে দেওয়ার বদলে তাকে থাকতে দিল। কিন্তু সেই 7টা বামন তার কাছে শর্ত রাখলো যে সে যেন কখনো দরজা না খোলে, কারণ যদি সেই মহারানী জানতে পারে যে স্নো হোয়াইট বেঁচে আছে, সে মারার চেষ্টা করবে তাকে। সে সব শর্ত মেনে নিল। সে খুব খুশিতে ছিল আর কয়েকদিনের মধ্যেই মহারানীর ব্যাপারে সবকিছু ভুলে গেল। আর এদিকে মহারানী ভাবছিল যে স্নো হোয়াইট মারা গেছে, তাই সে কখনো আর জাদু আয়নার কাছে গিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করত না। কিন্তু একদিন সে তার চুল আঁচড়াতে আঁচড়াতে আয়নার সামনে দাঁড়িয়ে আয়নাকে জিজ্ঞাসা করলো, এই আমার জাদু আয়না, বলো সবচেয়ে সুন্দর কে? আয়না সঙ্গে সঙ্গে উত্তর দিল, আপনি খুবই সুন্দরী, এটা সত্যি, কিন্তু স্নো হোয়াইট আপনার থেকে অনেক বেশি সুন্দরী। গভীর জঙ্গলের মধ্যে 7 জন বামনের কাছে স্নো হোয়াইট ভালোই আছে। মহারানী বুঝতে পারলো যে শিকারী তাকে মিথ্যে কথা বলে বোকা বানিয়েছে, তাই সে জঙ্গলে নিজে গিয়ে স্নো হোয়াইটকে মারার সিদ্ধান্ত নিল। সে তার রূপ পাল্টালো। সে একটা গরিব বুড়ি মহিলার মতো সেজে বামনদের ঘরে চলে গেল। সেখানে গিয়ে দেখলো যে স্নো হোয়াইট জানালায় বসে রয়েছে। তুমি কি তোমার সুন্দর চুলের জন্য একটা চিরুনি কিনতে চাও? মহারানী তার মধুর আওয়াজে তাকে জিজ্ঞাসা করলো। স্নো হোয়াইট বামনদের কথা ভুলে গেছিল আর দরজা খুলে দিল। মহারানী তাকে একটা সুন্দর চিরুনি দেখালো, যেটা সোনা আর সুন্দর পাথর দিয়ে তৈরি ছিল। দাও, আমি তোমার চুল আঁচড়ে দিই, মহারানী বলল। আর সে আঁচড়াতে লাগলো স্নো হোয়াইটের লম্বা আর ঘন চুল। কিন্তু সেই চিরুনিতে মহারানী একটা ভয়ঙ্কর বিষ মিশিয়ে রেখেছিল, আর যেই না সেই বিষ তার মাথায় গেল, তার রক্তে সেটা মিশে গেল আর সে মাটিতে পড়ে গেল। মহারানী ওখান থেকে হাসতে হাসতে বেরিয়ে গেল আর ওখানেই চিরুনিটা ছেড়ে চলে গেল। যখন বামনরা নিজেদের কাজ থেকে ফিরল, তখন তারা দেখল যে স্নো হোয়াইট মাটিতে পড়ে রয়েছে আর সেই বিষ মেশানো চিরুনিটাও রয়েছে। তারা স্নো হোয়াইটের উপর জল ছেটালো, আর জল ছেটানো মাত্রই স্নো হোয়াইটের চোখ খুলল। যখন তারা সব কথা শুনলো, তারা তখন বুঝলো যে সেই বুড়ি মহিলা নিশ্চয়ই মহারানীই হবে আর নিজের রূপ পাল্টে এসেছিল। আর তারপর বোঝালো যে সে যেন কোনো অজানাকে দরজা না খোলে। মহারানী নিজের মহলে ফিরে এলো এবং আয়নার কাছে দৌড়ে গেল আর জিজ্ঞাসা করল, এই আমার জাদু আয়না, বলো সবচেয়ে সুন্দর কে? তখন আয়না উত্তর দিল, মহারানী, আপনার বিষ কাজ করেনি, স্নো হোয়াইট এখনো বেঁচে আছে। সে ভীষণ রেগে গেল। সে বিক্রেতা হিসেবে এবারে রূপ ধরল, যে কিনা এক ঝুড়ি আপেল নিয়ে বিক্রি করতে বেরিয়েছিল। সে সবার উপরে যে তাজা আপেলটা রেখেছিল, তার অর্ধেকটা অংশ সে বিষে ডুবিয়ে রেখেছিল। মহারানী বামনদের ঘরে তখন পৌঁছলো যখন স্নো হোয়াইট কুয়ো থেকে জল তুলছিল। ও আমার সোনা মেয়ে, তাজা তাজা আপেলগুলো নাও, সে বলল। স্নো হোয়াইট বামনদের কথা মনে করলো আর সে তাড়াতাড়ি ভেতরে গিয়ে দরজা বন্ধ করলো। কিন্তু তারপরে সে ভাবলো, যদি সে জানালা খোলে তাহলে তো কিছুই হবে না। দেখাও তোমার আপেল, সে আওয়াজ লাগালো জানালা থেকে বাইরে ঝুঁকে। এটা চেখে দেখো সোনা মেয়ে, এটা খুবই সুস্বাদু, মহারানী খুব ভালোবেসে বিষ মেশানো আপেলটা দিয়ে বলল। স্নো হোয়াইট সন্দেহ করায় সে সেই অর্ধেকটা অংশ কেটে খেলো, যাতে বিষ মেশানো ছিল না। স্নো হোয়াইট যেই না এক কামড় খেলো, সঙ্গে সঙ্গে সেই বিষ তার শরীরে ছড়িয়ে পড়লো আর সে মাটিতে পড়ে গেল।
সে দৌড়ে গিয়ে ঘরে গেল আর তারপরে সে তার জাদু আয়নাকে জিজ্ঞাসা করলো, এই আমার জাদু আয়না, বলো সবচেয়ে সুন্দর কে? এইবারে আয়না উত্তর দিল, আপনি মহারানী, সব থেকে বেশি সুন্দরী। এই কথায় মহারানী খুব খুশি হলো। যখন তারা বাড়ি ফিরল তারা স্নো হোয়াইটকে মৃত অবস্থায় পেল। তারা একটা কাঁচের তাঁবুত তৈরি করলো, তাতে তাকে শুইয়ে দিল। তারপরে সেই তাঁবুতকে তারা ফুলে সাজিয়ে সেটির দিন রাত দেখাশোনা করতে লাগলো। একদিন এক রাজকুমার জঙ্গলে ঘুরতে বেরিয়েছিল আর সে দেখলো যে একটা কাঁচের তাঁবুতে একটা সুন্দরী মেয়ে শুয়ে আছে। সে এতটাই সুন্দর ছিল যে সে ভালোবেসে ফেলল। সে বামুনদেরকে জিজ্ঞাসা করলো যে সে এই তাঁবুতকে মহলে নিয়ে যেতে পারবে কিনা, কিন্তু বামুনরা রাজি হলো না, কিন্তু স্নো হোয়াইটকে কিস করার জন্য অনুমতি দিল। আর যেই না রাজকুমার স্নো হোয়াইটকে কিস করলো, সঙ্গে সঙ্গে বিষ মেশানো আপেলের টুকরোটা তার ঠোঁট থেকে নিচে পড়ে গেল। সে তার চোখ খুলল আর সামনে দেখলো একটা সুন্দর রাজকুমার তাকে কোলে নিয়ে বসে আছে। আর সেই সময় রাজকুমারকে সে ভালোবেসে ফেলল। বামনরাও খুব খুশি হলো স্নো হোয়াইটকে আবার জীবিত দেখে, আর এর থেকেও বেশি খুশি হলো কারণ স্নো হোয়াইট আর রাজকুমারের বিয়ে হয়ে যাবে বলে। যখন মহারানী আবার আয়নাকে গিয়ে জিজ্ঞাসা করলো, এই আমার জাদু আয়না, বলো সবচেয়ে সুন্দর কে? সে উত্তর দিল, আপনি খুবই সুন্দরী, এটা সত্যি, কিন্তু রানী স্নো হোয়াইট আপনার থেকে অনেক বেশি সুন্দরী। মহারানী ভীষণ রেগে গেল আর আয়নাটা ভেঙে ফেলল। যখন মহারাজ জানতে পারল যে কিভাবে সে তার মেয়েকে মারার চেষ্টা করেছিল, তখন সে মহারানীকে রাজ্য থেকে বের করে দিয়েছিল। স্নো হোয়াইট বামনদের বিদায় জানিয়ে রাজকুমারের সাথে তার রাজ্যে চলে গেল। তারা বিয়ে করে তাদের জীবন খুশি খুশি কাটাতে লাগলো। সমুদ্রের অনেক গভীরে, যেখানে সূর্যের আলো ঢুকতে পারে না, সেখানে এক বড় রাজপ্রাসাদ ছিল। সেখানে সমুদ্র রাজা তার মা ও 6 মেয়ের সাথে থাকত। জলপরীদের সমুদ্রের বাইরে যাওয়া বারণ ছিল যতক্ষণ না তাদের 15 বছর বয়স হয়। যখনই তাদের 15 বছর বয়স হয়ে যেত, তারা সমুদ্রের বাইরে যেতে পারত। যে জলপরী ঘুরে আসতো তারা এসে বাকিদের গল্প শোনাতো। কেউ সুন্দর বাড়ি, আবার কেউ সুন্দর শহর দেখতে পেত। সবার কথা শুনে সবচেয়ে ছোট্ট জলপরীটিরও ঘুরতে যাওয়ার ইচ্ছে হলো, যার নাম ছিল এরিয়েল। অবশেষে সেই দিনটিও চলে এলো যখন এরিয়েল 15 বছরের হয়ে গেল। এখন আমিও পৃথিবী দেখতে পাবো। জলপরী সন্ধে হওয়া পর্যন্ত অপেক্ষা করল। আর যখন সে সমুদ্রের বাইরে বেরোলো, তখন সে একটা সুন্দর বড় জাহাজ দেখতে পেল। আমি এই সুন্দর জাহাজটি আরো কাছ থেকে দেখতে চাই, ছোট্ট জলপরীটি তার সবচেয়ে প্রিয় বান্ধবীকে বলল। হঠাৎ করে আকাশে সুন্দর রং বেরঙের আতশবাজি ফাটতে লাগলো। সুন্দর রাতের আকাশকে আরো বেশি সুন্দর দেখতে লাগছিল। আমাকে জানতে হবে তারা কি সেলিব্রেট করছে। তারপর জলপরী সাঁতার কেটে জাহাজের খুব কাছে চলে গেল। সেখানে সে একটি জানলা দিয়ে এক রাজকুমারকে দেখতে পেল, যার নাম ছিল এরিক। আকাশে হঠাৎ কালো মেঘ ঘনিয়ে এলো। গোটা সমুদ্র প্রবল ঢেউয়ে উথাল পাতাল হয়ে যেতে লাগলো। যখন প্রবল বেগে ঝড় উঠল, তখন জলপরী খুব চিন্তিত হয়ে পড়ল জাহাজটা নিয়ে। জলপরী হঠাৎই দেখতে পেল রাজকুমার জাহাজ থেকে সমুদ্রে পড়ে যাচ্ছে। তৎক্ষণাৎ সে রাজকুমারকে তুলে নিয়ে আসে। রাজকুমার অজ্ঞান হয়ে পড়ে।
জলপরি তাকে সমুদ্রের পাড়ে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই তারা সমুদ্রের পাড়ে পৌঁছে যায় আর জাহাজটি সমুদ্রে ডুবে যায়। ছোট্ট জলপরি রাজকুমারের প্রাণ ফিরিয়ে আনলো, কিন্তু রাজকুমার যখন জ্ঞান ফিরে পেল তখন সমুদ্রের ঢেউয়ে সে অদৃশ্য হয়ে গেল। ঠিক সেই সময় সেখান দিয়ে একটি মেয়ে যাচ্ছিল। সে রাজকুমারকে সাহায্য করে এবং তাকে নিজের সাথে নিয়ে যায়। আমি যদি আরেকবার রাজকুমারকে দেখতে পেতাম, সে তো এটাও জানে না যে আমি তার প্রাণ বাঁচিয়েছি। এরিয়েল খুব উদাস হয়ে গেল। সে রোজ জলের ওপর গিয়ে রাজকুমারকে খুঁজত, কিন্তু কোনোদিন দেখতে পেত না তাকে। একদিন এরিয়েল রাজপ্রাসাদে আরও একবার রাজকুমারকে দেখতে পেল। তারপর থেকে সে প্রত্যেক দিন রাজপ্রাসাদের কাছে যেত রাজকুমারকে দেখতে। একদিন জলপরি তার ঠাম্মাকে জিজ্ঞেস করলো, মানুষরা বুঝি সারা জীবন বেঁচে থাকে? না মা, না, মানুষদেরও মৃত্যু হয়, কিন্তু তাদের আত্মাটা অমর হয়ে থাকে, আমাদেরই মতো। এরপর জলপরি ঠিক করেছিল যে সে মানুষ হতে চায়। এরিয়েল ভাবল, আমি সমুদ্রে জাদু দেবীকে জিজ্ঞেস করি যদি সে আমায় সাহায্য করে। একদিন এরিয়েল সমুদ্রের জাদু দেবীর সাথে দেখা করতে যায় আর তাকে সে নিজের ইচ্ছের কথা বলে। আচ্ছা, তুমি তাহলে রাজকুমারকে ভালোবাসো, এর জন্যই মানুষ হতে চাও। আমি তোমায় সাহায্য করব, বদলে তোমার গলার স্বর দিতে হবে, জাদু দেবী বলল। এরিয়েলও তার শর্ত মেনে নিল, কারণ সে খুব তাড়াতাড়ি মানুষে পরিণত হতে চায়। এরপর জাদু দেবী এরিয়েলকে একটি জাদু পুড়িয়ে দিয়ে বলল, এটা খেয়ে নিলেই তুমি মানুষ হয়ে যাবে, কিন্তু মনে রাখবে রাজকুমার তোমায় বিয়ে না করলে তুমি মরে যাবে। এরিয়েল খুব খুশি হয়ে সমুদ্রের পাড়ে পৌঁছলো আর জাদু দেবীর দেওয়া পুড়িয়া খেয়ে নিল। হঠাৎই তার শরীরে কিছু অদল বদল ঘটল এবং সে অজ্ঞান হয়ে গেল। এরিয়েলের যখন জ্ঞান ফিরল তখন সে দেখল সে রাজপ্রাসাদে রাজকুমারের সামনেই। রাজকুমার জিজ্ঞেস করল, তুমি কে? ছোট্ট জলপরি কথা বলতে গিয়ে বুঝতে পারল সে তার আওয়াজ জলদেবীকে দিয়ে এসেছে। কিন্তু সে খুব খুশি ছিল রাজকুমারের কাছে থাকতে পারার জন্য। এরপর তারা রাজমহলে একসাথে থাকতে লাগলো। কিছু সময় পর এরিয়েল বুঝতে পারল রাজকুমার তাকে শুধু ভালো বন্ধুই ভাবে, ভালোবাসে না। একদিন রাজকুমার এরিয়েলকে বলল, প্রিয় বন্ধু এরিয়েল, আজ আমি আমার হবু স্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছি, তুমিও কি আমার সাথে যাবে? এরিয়েল বলল, নিশ্চয়ই। রাজকুমার সেই মেয়েটিকেই বিয়ে করত যার সাথে সমুদ্রের পাড়ে দেখা হয়েছিল আর তার প্রাণ বাঁচিয়েছিল। পথে যাওয়ার সময় জলপরি ভাবল, আমি মানুষ তো হয়ে গেলাম, কিন্তু হতে পারবো না। এরিয়েল যখনই চাকুটি জলে ফেলে দিল তখন পুরো জলটি নীল থেকে লাল হয়ে গেল। 5 বোন কিছু বুঝে ওঠার আগেই এরিয়েল সমুদ্রে ঝাঁপ দিয়ে দিল, কিন্তু সমুদ্রে ডুবে যাওয়ার বদলে সে আকাশে উঠতে থাকলো। সে অনেক উপরে যেতে থাকলো আকাশপরীদের কাছে।
তোমাকে মেঘের রাজ্যে স্বাগতম এরিয়েল। তুমি এখানে তোমার করা ভালো কাজের জন্য এসেছো, আকাশপরী বলল। ছোট্ট জলপরীর দুনিয়া আরো সুন্দর হয়ে গেল। রাজকুমারকে যে সে সত্যি ভালোবেসেছিল। Tiny dreams. অনেক আগের কথা, এক ভীষণ সুন্দরী মেয়ে ছিল যার নাম সিন্ড্রেলা। সে তার বাবা, সৎ মা আর সৎ বোনদের সাথে থাকত। বাবার মৃত্যুর পর সৎ মা ও বোনেরা তাকে পরিবারের সদস্যও ভাবত না আর ঘরের সমস্ত কাজ করাতো। সিন্ড্রেলা খুব একা হয়ে গেছিল। একদিন রাজমহলের ঘোষক একটি অনুষ্ঠানের ঘোষণা করল, যেখানে গ্রামের সমস্ত মেয়েরাই যেতে পারে। আমি লাল রঙের পোশাকটি পরব, বড় সৎ বোন বলল। আর আমি সবুজ পোশাকটি পরব, ছোট বোন বলল। রাজকীয় অনুষ্ঠানের দিন উপস্থিত হলো। মা আর তার মেয়েরা সেজে গুজে অনুষ্ঠানে চলে গেল। জানলা দিয়ে তাদের যাওয়া দেখে সিন্ড্রেলা খুব উদাস হয়ে গেল। আমিও যদি এই অনুষ্ঠানে যেতে পারতাম। হঠাৎ করে পরিবের ধর্মমাতা প্রকট হল। কি ব্যাপার মিষ্টি মেয়ে, তোমারও কি রাজকীয় অনুষ্ঠানে যেতে ইচ্ছে করছে? ধর্মমাতা জিজ্ঞেস করল। হ্যাঁ, কিন্তু এই ছেঁড়া জামা কাপড় পরে কি করে যাব? চোখের জল মুছে নাও আর আমাকে একটা বড় কুমড়ো, একটা ইঁদুর আর 4টে খরগোশ জোগাড় করে দাও। সিন্ড্রেলা ধর্মমাতার কথা মেনে নিল। ধর্মমাতা তার জাদু লাঠি দিয়ে কুমড়োকে একটি সুন্দর বড় পালকি, খরগোশগুলোকে সুন্দর ঘোড়া আর ইঁদুরটিকে পালকি চালক বানিয়ে দিল। এখন তোমার একটা সুন্দর পোশাক দরকার, ধর্মমাতা বলল। ধর্মমাতা জাদু লাঠি দিয়ে সিন্ড্রেলাকে ছুঁলো আর ছেঁড়া জামা কাপড়কে সুন্দর পোশাক বানিয়ে দিল। সিন্ড্রেলাকে এখন সত্যিকারে রাজকুমারী লাগছিল। যখনই সিন্ড্রেলা পালকিতে বসলো, ধর্মমাতা সিন্ড্রেলাকে সতর্ক করলো, মনে রেখো তোমাকে মধ্যরাতের আগেই ফিরে আসতে হবে, না হলে সব জাদু শেষ হয়ে যাবে। আমি মনে রাখবো, সিন্ড্রেলা বলল। সিন্ড্রেলা খুব তাড়াতাড়ি রাজমহল পৌঁছে গেল আর সেখানে সবাই সিন্ড্রেলাকে দেখতেই থাকলো। কি সুন্দর মেয়েটিকে দেখতে, কত সুন্দর তার পোশাকটিও। রাজকুমারও সিন্ড্রেলার সৌন্দর্যে তাকে দেখতেই থাকলো আর পুরো সন্ধে শুধু সিন্ড্রেলার সাথেই নেচে কাটালো। ঘড়িতে যখন 12টা বাজলো, তখন সিন্ড্রেলার ধর্মমাতার কথা হঠাৎ মনে পড়ল। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। সিন্ড্রেলা দৌড়ে চলে গেল। দাঁড়াও, আমাকে তোমার নামটা বলে যাও, রাজকুমার সিন্ড্রেলার পেছনে যেতে যেতে বলল। কিন্তু সিন্ড্রেলা ততক্ষণে চলে গেছে।
তখন রাজকুমার সিঁড়ির ওপর সিন্ড্রেলার একটি জুতো দেখতে পেল। রাজকুমার সেটা কুড়িয়ে নিল আর জানালো জুতোটি যার পায়ের হবে রাজকুমার তাকেই বিয়ে করবে। রাজকুমার মন্ত্রী সেই জুতো প্রত্যেক বাড়িতে নিয়ে গিয়ে মেয়েদের পরাতে লাগলো। মন্ত্রী যখন সিন্ড্রেলার বাড়ি গেল তখন দুই বোনকেই জুতো পরালো, কিন্তু কারোর পায়ে সেটা ঢুকলো না। এবার আপনিও পড়ুন, মন্ত্রী সিন্ড্রেলাকে বলল। কিন্তু ও তো শুধু বাড়ির একটা চাকর, সৎমা বলল। কিন্তু এরও জুতোটা পরা দরকার, মন্ত্রী বলল। জুতোটা ভালোভাবে সিন্ড্রেলার পায়ে ঢুকে গেল। তার সৎ মা আর সৎ বোনেরা ভীষণ অবাক হয়ে গেল। তখনই ধর্মমাতা আবার প্রকট হলেন। আর সিন্ড্রেলাকে এক রাজকুমারী বানিয়ে দিলেন। এটা তো সেই রাজকুমারী যে সেদিন রাজকুমারের সাথে ছিল। এরপর রাজকুমারের সাথে সিন্ড্রেলার বিয়ে হয়ে গেল আর তারা খুব আনন্দে থাকতে লাগলো। এক সময়কার কথা ছিল, অনেক দূরে একটা রাজ্যে একটা গোলাপী রাজকুমারী ছিল। তার সৌন্দর্য অদ্ভুত ছিল, কারণ তার সুন্দর লাল চুল ছিল আর সে গোলাপ খুব ভালোবাসতো। সে এতটাই ভালোবাসতো যে তাকে সকলে গোলাপী রাজকুমারী বলতো। রাজ্যের সকলে তাকে খুব ভালোবাসতো। কয়জন বাচ্চা তার কাছে গোলাপ ফুল নিয়ে আসতো। একজন নিয়ে আসতো লাল রঙের ফুল, একজন নিয়ে আসতো সাদা রঙের ফুল, আর একজন নিয়ে আসতো হলুদ রঙের ফুল। রাজকুমারী, আপনার কোন রঙের গোলাপ সবথেকে বেশি পছন্দ? আমি পৃথিবীর সব রকম গোলাপ পছন্দ করি বন্ধুরা। আর সে সমস্ত বাচ্চাদের আদর করে জড়িয়ে ধরে আর বাচ্চারা খুব হাসতো। প্রতিদিন সন্ধ্যাবেলায় সূর্য ডুবে যাওয়ার পর রাজকুমারী বারান্দায় আসতো আর জোরে জোরে তালি বাজাতো। ও এসো আমার প্রিয় পাখি। কে জানে একটা জাদুর পাখি কোথা থেকে উড়ে আসতো আর তার গায়ে গিয়ে বসে পড়তো। আর ঠিক তখনই রাজকুমারীর চুল চকচক করে উঠতো উজ্জ্বল লাল আলোতে। ও পাখি, তুমি খুব দুষ্টু। তুমি আমার চুলের সাথে খেলতে চাও? ঠিক তখনই সেই জাদু পাখি একটা গান গাইতে শুরু করত আর রাজকুমারী গোলাপিও সেই গান গাইতে থাকতো। রাজ্যের সকলে ঘুমিয়ে পড়তো। পরদিন সকাল না হওয়া পর্যন্ত তারা সুন্দর সুন্দর স্বপ্ন দেখতো। কি সুন্দর স্বপ্ন ছিল। শুভরাত্রি বন্ধুরা, তোমরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখো। আর এইভাবে কয়েক বছর কেটে গেল। প্রতি সন্ধ্যেবেলায় সেই রাজকুমারী সেই ছোট জাদু পাখিটার সাথে একটা সুন্দর ঘুম পাড়ানি গান গাইতে থাকতো, যাতে সকলেই শান্তিতে ঘুমোতে পারে আর ভালো ভালো স্বপ্ন দেখতে পারে সূর্যোদয় পর্যন্ত। কিন্তু একদিন খুবই একটা ভয়ানক ঘটনা ঘটলো। একটা দুষ্টু ডাইনি রাজকুমারী গোলাপির ব্যাপারে জানতে পারলো। রাজকুমারী গান গাইলে ডাইনি নিজের কান বন্ধ করে নেয়। লা 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 লা। এটা আমার একদম পছন্দ নয়। এত মিষ্টি গাইছে, আমার একদম ভালো লাগছে না। দুষ্টু ডাইনি তাকে অভিশাপ দেওয়ার সিদ্ধান্ত নিল। আব্রাকাডাব্রা, গিলি গিলি ফোকাস, গোলাপি রং কালো হয়ে যা। আর ঠিক তখনই রাজকুমারী গোলাপির চুলের রং কয়লার মতো কালো হয়ে গেল। ওহ, এ কি, আমার চুলগুলো কালো হয়ে গেছে। কিন্তু সকলের জন্য আমায় গাইতেই হবে আর সুন্দর স্বপ্নের সাথে ওদের ঘুমও পাড়াতে হবে। সেই সন্ধেবেলাও রাজকুমারী বারান্দায় গেল আর জোরে জোরে তালি বাজালো। তারপর যখন ওই জাদু পাখি তার গায়ে এসে বসলো, তার কালো চুলও লাল না হয়ে চমকাতে লাগলো। ও, এখন কি করি? পাখিটা নিজের জাদুর সঙ্গীত গুনগুন করতে লাগলো আর রাজকুমারী গোলাপিও ঘুম পাড়ানি গানটা গাইতে লাগলো। রাজ্যের সকলে শান্তিতে ঘুমিয়ে তো পড়লো, কিন্তু সেই রাতে তারা খুব খারাপ আর ভয়ঙ্কর স্বপ্ন দেখলো।
ওহো, এ কি? এ তো খুব ভয়ানক স্বপ্ন ছিল। চারিদিকে অন্ধকার ছিল, কিন্তু আমি সব পরিষ্কার দেখতে পেয়েছি। আমি স্বপ্ন দেখলাম যে আমি ডুবে যাচ্ছিলাম। আমার তো এখন ঘুমোতেও ভয় লাগছে। পরের দিন মনমরা রাজকুমারী আবার সেই জাদুর পাখিকে ডাকলো। সে তার নিজের চিন্তার কথা বলল তাকে, আর এই চিন্তা থেকে মুক্তি পাওয়ার উপায় জিজ্ঞাসা করলো। জাদু পাখি বলো আমায়, আমি কি করলে সকলে সূর্য উদয় পর্যন্ত ভালো স্বপ্ন দেখতে পারবে? কালো চুল গোলাপ জলে। কালো চুল গোলাপ জলে? তোমার কি মনে হয় এতে কোনো লাভ হবে? রাজকুমারী এই উপায়টার ব্যাপারে ভাবতে শুরু করলো, আর তারপরে ঠিক সে তেমনটাই করলো যেমনটা তাকে বলা হয়েছিল। সে একটা টবে জল ভরলো আর তাতে গোলাপের পাপড়ি ফেলে দিল। যেই না সে তার কালো চুলকে গোলাপ জলে ধুয়ে ফেললো, ঠিক তখনই তার চুল লাল হয়ে গেল। আরে বাহ, এ তো আবার লাল হয়ে গেছে। তোমায় অনেক ধন্যবাদ জাদু পাখি। সেই সন্ধেবেলায় যখন সেই জাদু পাখি তার কাঁধে এসে বসলো, তার লাল চুলের আলো চারিদিক আলো করে তুলল। আর তারপরে রাজকুমারী তার সেই ঘুম পাড়ানি গান গাইলো, আর রাজ্যের সকলে শান্তিতে ঘুমিয়ে পড়লো। আর তারা খুব সুন্দর সুন্দর স্বপ্নও দেখলো সূর্যোদয় পর্যন্ত। কি? ও অভিশাপ মুক্ত হয়ে গেছে? তার অভিশাপ বিফলে গেছে দেখে দুষ্টু ডাইনি খুব রেগে গেল। সে রাজকুমারীকে আবার অভিশাপ দেওয়ার সিদ্ধান্ত নিল। এবার আমি একে আমার শক্তি দেখাবো। আব্রাকাডাব্রা, গিলিগিলি ফোকাস, গোলাপি রং কালো হয়ে যা। আর আবার রাজকুমারী গোলাপের চুল কয়লার মতো কালো হয়ে গেল। ও না, আবার না, আমার সাথে কেন এরকম হচ্ছে? আর এইবারে সেই ডাইনি সারা রাজ্যের গোলাপ ফুলগুলোকে তুলে নিল। সে রাজকুমারীকে কাঁদতে দেখে খুবই খুশি হলো। এবারে দেখবো তুমি নিজেকে কিভাবে সামমুক্ত করো। আবার রাজকুমারী দুঃখী মনে সেই জাদু পাখিকে জিজ্ঞাসা করলো, আমায় বলো জাদু পাখি, আমি রাজ্যের সকলের স্বপ্ন কিভাবে সুন্দর করে তুলতে পারি? আর জাদু পাখিটা আগের বারের মতো আবার সেই উপায় বলল। কালো চুল গোলাপ জলে। কিন্তু আমি কি করব? গোটা রাজ্যে আর একটাও গোলাপ নেই। কালো চুল গোলাপ জলে। কথাটা বলা মাত্রই সেই জাদু পাখি ওখান থেকে উড়ে চলে গেল। আমায় ছেড়ে দিও না, দয়া করে আমাকে একটা উপায় বলে দিয়ে যাও। রাজকুমারী বুঝতে পারছিল না যে সে কি করবে। সে এতটাই দুঃখী ছিল যে তার চোখ দিয়ে কান্না গড়িয়ে পড়ল, আর তার এক ফোঁটা জল মাটিতে পড়ল। আর ঠিক তখনই খুবই একটা সুন্দর রাজকুমার, যে কিনা রাজকুমারীর বারান্দার নিচে দিয়ে যাচ্ছিল, একটা বাক্স বের করলো, আর তার মধ্যে ছিল একটা লাল চুল। সে ঝুঁকে সেই কান্নার জলের উপরে চুলটাকে রেখে দিল। আর তারপরেই একটা চমৎকার হলো। হঠাৎ সেই লাল চুল লাল গোলাপে পরিণত হয়ে গেল। এটা দিয়েই কাজ হয়ে যাবে। রাজকুমার সেই গোলাপ ফুলটা নিল আর রাজকুমারীর কাছে গেল। এইটা তোমার জন্য সুন্দরী রাজকুমারী। গোলাপ? এটা তুমি কি করে পেলে? আমি এটা বানিয়েছি তোমার চোখের জল আর লাল চুল দিয়ে। খুব খুশি হয়ে সে ফুলটাকে নিল আর নিজের চোখের জল মুছে ফেললো, আর তার পাপড়িগুলোকে একটা টবের জলে ফেললো। আর যেই না সে তার চুল টবের জলে ফেললো, তার চুল আবার লাল হয়ে গেল। সকলে তার দিকে অবাক হয়ে দেখলো। ও দুর্দান্ত জাদু! হে যুবক, তুমি এই লাল চুল কোথা থেকে পেলে? হে প্রিয় রাজা, যখন আমি আর রাজকুমারী ছোট ছিলাম, আমি ওর মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিয়েছিলাম নিজের আনুগত্য চিহ্ন হিসেবে, আর ও আমার সাথে এমনটাই করেছিল, আমার মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিয়ে। এটা সত্যিই বাবা? রাজকুমারী হাসি মুখে বলল, আর একটা ছোট বাক্স বের করলো। সেই বাক্সেও রাজকুমারের চুল রেখেছিল, সেটা সকলকে দেখালো। সকলে এটা দেখে খুব খুশি হলো। রাজকুমার আর রাজকুমারী গোলাপের বিয়ে সেই দিনেই হয়ে গেল। রাজকুমারী গোলাপী আবার অভিশাপ থেকে মুক্তি পেয়ে জানতে পেরে সেই দুষ্টু ডাইনি রেগে গিয়ে এত ফুলে গেল যে সে ছোট্ট ছোট্ট টুকরোতে পরিণত হয়ে গেল। না! শেষ পর্যন্ত রাজ্যের সমস্ত বাগানে আবার গোলাপ ফুল ফুটলো।
সব কিছু আগের মতো হয়ে গেল। প্রত্যেক সন্ধেবেলায় রাজকুমারী গোলাপি সেই ঘুমপাড়ানি গান গাইতো, যাতে রাজ্যের সকলে সূর্যোদয় পর্যন্ত খুব ভালো ভালো স্বপ্ন দেখে। Hey, Danny Dims. Alice in Wonderland. মা, আমি বোর হচ্ছি, তুমি কি কাজ ছেড়ে আমার সাথে একটু কথা বলতে পারবে? বোর হচ্ছ? তুমি কেন বোর হয়ে যাচ্ছ সোনা? এসো, আমি তোমায় একটা গল্প শোনাই। তুমি কি কখনো অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড গল্পটা শুনেছ? অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড? না মা, আমি তো এই ব্যাপারে কখনো শুনিনি। ঠিক আছে, আমি তোমায় গল্পটা শোনাচ্ছি। একদিন রোদ্দুরে অ্যালিস আর তার বোন বসেছিল। তার বোন বই পড়ছিল। তার বোন প্রতিদিন সকালে বই পড়ত, আর অ্যালিস খুব বোর হতো। সে কিছুক্ষণ ভাবল আর তার বোনকে বই পড়তে বারণ করল। তারা দুজন কথা বলছিল, ঠিক সেই সময় একটা ছোট্ট সুন্দর একটা বড় চোখওয়ালা খরগোশ ঘোরাঘুরি করছিল। আমার দেরি হচ্ছে, আমায় তাড়াতাড়ি যেতে হবে, আমার দেরি হয়ে গেল। ও খুব জোরে দৌড়ে দৌড়ে গিয়ে তার ঘরে ঢুকে পড়ল। অ্যালিসের এটা দেখে খুব ভালো লাগলো, আর তাই সে ঠিক করলো যে খরগোশের পিছু নেবে। সে একটা ছোট্ট গর্তের মধ্যে দেখলো, আর হঠাৎই সে মাটি পিছলে খরগোশের ঘরে গিয়ে পৌঁছলো। সে পিছু করতেই থাকলো, আর পিছু করতে করতে অনেকটা সময় কেটে গেল। আমি কি এভাবে পিছলতে থাকবো? এটা কেমন ধরনের রাস্তা বুঝতে পারছি না। শেষ পর্যন্ত সে একটা জায়গায় এসে দাঁড়ালো, একটা বড় খালি ঘরে। সেই ঘরের 3টে দরজা ছিল আলাদা আলাদা মাপের। সে সেই খরগোশকে একটা ছোট দরজা দিয়ে বাইরে যেতে দেখল, কিন্তু সেই দরজা খুবই ছোট ছিল। এতটাই ছোট ছিল যে অ্যালিস ওখান দিয়ে বেরোতে পারতো না। আমায় এই দরজা দিয়ে বাইরে বেরোতে হবে, কিন্তু আমি কি করে বাইরে যাব? এটা তো খুব ছোট। তখন অ্যালিস ঘরের কোণেতে একটা টেবিল রাখা আছে দেখল। সে টেবিলের কাছে গেল এবং সেখানে দেখলো একটা গোলাপি রঙের শরবত রাখা আছে, যাতে লেখা আছে আমায় খেয়ে নাও। আর তার পাশে একটা ছোট্ট চাবি রাখা ছিল, যেটাকে দেখে মনে হচ্ছিল যে এটা কোনো ছোট দরজার চাবি। দেখে তো মনে হচ্ছে এটা সেই দরজারই চাবি, কিন্তু আমি জানি না যে এই শরবতটা খেয়ে নিলে আমার কি হবে। খেয়ে দেখা যাক। ও এক হাত দিয়ে শরবত খেলো, আর এক হাত দিয়ে চাবিটা তুললো। আর হঠাৎ সে টেবিলের ওপরের অংশটা দেখতে পাচ্ছিল না। সে আস্তে আস্তে ছোট হতে লাগলো। সে হয়তো কুঁকড়ে যাচ্ছিল। ওই পুরো 1 বোতল শরবত ওর জন্য একটু বেশিই হয়ে গেছিল। আমার সাথে কি হচ্ছে? আমি তো ছোট হয়ে যাচ্ছি। যখন অ্যালিস এতটাই ছোট হয়ে গেল যে সেই দরজাটা দিয়ে সে বেরোতে পারবে, তখন তার ছোট হওয়া বন্ধ হয়ে গেল। অ্যালিস দৌড়ে দরজার কাছে গেল। বাগান দেখতে পেল, যা সে এর আগে কখনো দেখেনি। সে খুব মজা পাচ্ছিল, কারণ সে খুব ছোট ছিল, আর সব গাছপালা আর ফুল তার থেকে বড় দেখাচ্ছিল। কত ভালো হতো যদি আমি বড় হতাম। তার আওয়াজ শুনতে পেয়ে এক খরগোশ তার পাশে এলো, যে খুব রাগে বলল, আমার বাড়ি যাও, আমার জামা আর আমার পাখা নিয়ে এসো। অ্যালিস বুঝতে পারছিল না যে সেই খরগোশটা তার সাথে এত রাগে কেন কথা বলছিল। হয়তোবা তার পিছু ধাওয়া করাটা খরগোশের পছন্দ হয়নি। সে যাই হোক না কেন, সে সিদ্ধান্ত নিল যে সে খরগোশের কথা শুনবে, কারণ সে খুব উৎসুক ছিল যে খরগোশের ঘর কেমন হয়। যখন সে খরগোশের ঘরের ভেতরে গেল, তখন সে রান্নাঘরে একটা দারুণ কেক দেখল, যার উপরে লেখা ছিল আমায় খেয়ে নাও। অ্যালিসের খুব খুব খিদে পেয়েছিল,
কারণ সে খাবার খায়নি। এই জন্য সে ভাবলো যে কেকটা খেয়ে নি। আর যেই না সে কেকের একটা অংশ খেলো, সে আবার বড় হতে শুরু করলো। আর খুব শিগগিরই সে আর ঘরের মধ্যে দাঁড়াতে পারছিল না, আর সে খরগোশের জামা কাপড়ও দেখতে পাচ্ছিল না। কিন্তু সে সেই পাখাটাকে নিয়ে শিগগিরই ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আর যেই না সে বাড়ির থেকে বাইরে বেরোলো, সে আবার ছোট হয়ে গেল। ও না, এসব কি হচ্ছে? আমি কি আমার নর্মাল সাইজে কখনো আসতে পারবো না? আমার মাশরুমের একটা অংশ খেলে তুমি আবার বড় হয়ে যাবে, আর দ্বিতীয় অংশ খেলে ছোট হয়ে যাবে। অ্যালিস পিছনে ঘুরে দেখলো যে এটা কে বলছে। একটা শুঁয়োপোকা ছিল যে মাশরুমের ওপর বসেছিল। সে তক্ষুনি তার হাতের সামনের দিকের অংশটা খেয়ে নিল, আর তারপর আবার সে আগের মতো হয়ে গেল। সে ওই শুঁয়োপোকাকে ধন্যবাদ জানালো আর জিজ্ঞাসা করলো, আমি বাড়ি কি করে ফিরে যাব? তুমি কি আমায় প্লিজ বলে দেবে? একটা রাস্তা খরগোশের ঘরের দিকে যাবে, আর অপর রাস্তাটা মহারানীর ঘরের দিকে। এইবারে গাছে বসে থাকা একটা বেড়াল অ্যালিসের সাথে কথা বলছিল। অ্যালিস তাকে ধন্যবাদ জানালো, আর সে সঠিক রাস্তাটা ধরে নিল। সে আর সেই রাগী খরগোশের সাথে দেখা করতে চাইছিল না। বিকেলে তোমার সাথে আমার মহারানীর মহলে দেখা হবে, এটা ওই বিড়ালটা বলল। এই শোনো, তুমি দাঁড়াও। আগে যাওয়ার আগে আমার ধাঁধার সঠিক উত্তরটা তুমি দিয়ে যাও। ও, আমার ধাঁধা পছন্দ নয়। জিজ্ঞেস করুন যা জিজ্ঞেস করার আছে। আমায় বলো, মুরগি আগে না ডিম আগে? অ্যালিস কিছুক্ষণ চুপ ছিল, আর তারপর সে বলল যে সে ওই প্রশ্নের উত্তর জানে না। ও, আমি আপনার প্রশ্নের উত্তরটা জানি না, আপনি কি বলে দেবেন? অ্যালিস আবার প্রশ্নটা জিজ্ঞাসা করলো। এখন ওই বুড়ো লোকটি ফ্যাসাদে ফাঁসলো, কারণ এভাবে তাকে তারই প্রশ্ন ঘুরিয়ে কেউই জিজ্ঞাসা করেনি। দেখো বাছা, আমারও উত্তরটা জানা নেই। সে উত্তর দিল, আমাদের এখানে কোনো ব্যাপারই কিছু জানা নেই। তুমি যেখানে যাচ্ছ যেতে পারো। আর এইভাবে অ্যালিস মহারানীর মহলের দিকে এগোতে লাগলো, যেখানে একটা খেলা আগে থেকেই চলছিল। ওই মহারানী একদম ভালো ছিল না, আর খুব খিটখিটে ছিল। যদি তার কাউকে পছন্দ না হতো, সে তার সেনাদের বলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে তক্ষুনি বাইরে বের করে দিত। তার পাহারাদাররা সকালে কিছু ভুল করে ফেলেছিল, তাই সে সকলকে কার্ডসে পরিণত করে দিয়েছিল খেলার জন্য। যখন মহারানী অ্যালিসকে দেখলো, তখন সে তাকে তার সাথে খেলতে বলল। আজ তোমায় আমার সাথে একটা বাজি খেলতে হবে, আর যদি তুমি হেরে যাও তোমার গলা কেটে দেব। ও, যথা আজ্ঞা মহারানী সাহেবা, অ্যালিস উত্তর দিল। অ্যালিস খুব সাবধান ছিল, কিন্তু মহারানী এই খেলাটা খেলতে জানতো না, আর অ্যালিস চেষ্টা করছিল যে সে যাতে হেরে যায়। হা, তুমি হেরে গেছো, মহারানী বলল। যদি আমি চাই তাহলে এর বদলে তোমার গলা কাটা যেতে পারে। কিন্তু ট্রাম্পেট ঘোষণা করলো যে এই খেলা আর খেলা যাবে না, আর সেই খরগোশ তখন সামনে এলো। এবারে কোর্টের কেস শুরু হচ্ছে, আর তোমার উপরে মোকদ্দমা করা হচ্ছে। মোকদ্দমা? কিন্তু কেন? আমি তো কিছুই করিনি, অ্যালিস বলল। তোমার বিরুদ্ধে অভিযোগ হলো তুমি মহারানীর কিচেন থেকে হার্ট শেপ কার্ডটাকে চুরি করেছো। প্রথমত তুমি এই খেলাটা খেলতেই জানো না, মহারানী বলল। আর তারপরে তুমি আমার মহল থেকে কার্ড চুরি করার সাহস দেখিয়েছো। তোমায় শাস্তি পেতেই হবে, তোমার গলা কাটা যাবে। এই কেমন বোকামো? অ্যালিস বলল। আমি তো মহল থেকে কিছুই চুরি করিনি, আমি তো শুধু এই মহলে পৌঁছে গেছিলাম, আর আপনার সাথে খেলতে হলো। অ্যালিস সেই খরগোশ, সেই বুড়ো মানুষটা এবং সেই শুঁয়োপোকা আর বেড়ালের দিকে তাকালো। তারা সকলেই ওর দিকে তাকিয়েছিল আর হাসছিল। এসব কি হচ্ছে? অ্যালিস অনুভব করলো যে তার হাতটা কেউ ধরেছে। সে আর অন্য কেউ নয়, তার বোন ছিল। উঠে পড়ো অ্যালিস, তুমি এখানে বসে বসে ঘুমিয়ে পড়েছো, খাবার খাওয়ার সময় হয়ে গেছে। এই কেমন অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি কথা দিচ্ছি, তোমার পড়াশোনার সময় আমি কখনো বলবো না যে আমি বোর হচ্ছি। ও মা, এ তো সত্যি খুব আলাদা গল্প ছিল। পরের বার থেকে যখন তুমি কাজ করবে, তখন আমিও আমার নিজের কাহিনী লিখবো, আর বোর হব না। ঠিক আছে মা আমার,
কিন্তু সেই কাহিনী তুমি সবার আগে আমায় বলবে।